Mahfouz Alam, a close aide of Chief Advisor of Bangladesh, Mohammed Yunus, has sparked a fresh controversy. He has threatened to capture India in a deleted social media post on Vijay Diwas, the day that marked India's victory over Pakistan in 1971 war, which culminated in the liberation of Bangladesh. In the social media post, Mahfouz Alam, who holds a position in Bangladesh government, shared a post on FB that included a map that included Indian territories of Bengal and Assam and Tripura. সরকারি উপদেষ্টা জনাব মাহফুজ আলমের একটা ফেসবুক স্ট্যাটাস নিয়ে রীতিমতো তোলপাড় চলছে ফেসবুকে। দর্শক, মাহফুজ আলমরা আসলে কি চান, কি তাদের উদ্দেশ্য, এমন প্রশ্ন এখন অসংখ্য মানুষের, যদিও তা দিনে দিনে স্পষ্ট হয়ে উঠছে। ভয়ঙ্কর একটা অস্থিরতা এই বাংলাদেশের সৃষ্টির পায়তারা চলছে। বলছি, সরকারের অন্যতম প্রভাবশালী মহাপ্রতাপশালী উপদেষ্টা মাহফুজ আলম, তার কথা, তিনি গৃহযুদ্ধের কথা বলেন, গৃহযুদ্ধের ডাক দেন, কথায় কথায় রক্তপাতের কথা বলেন, কথায় কথায় উস্কানির কথা বলেন, উস্কানি দেন। উপদেষ্টার মতো পদের থেকে এ ধরনের কর্মকাণ্ড করাটা শোভন কিনা, এটা নিয়ে আমার বিভিন্ন সময় সন্দেহ হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সম্প্রতি উপদেষ্টা মাহফুজের একটি স্ট্যাটাস নিয়ে নানা ধরনের সমালোচনা হচ্ছে, নানা ধরনের আলোচনা সমালোচনা, দেশ বিদেশের রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, উপদেষ্টা মাহফুজ আলম তিনি সম্প্রতি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে আবার সেই স্ট্যাটাস, সেই পোস্টটা ডিলিটও করে দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তার পরক্ষণেই তারপর থেকে নানাবিধ আলোচনা সমালোচনা হচ্ছে। মাহফুজ তার সেই স্ট্যাটাসে বলেছে ভারতের অনেক জায়গা দখল করতে হবে, ভারতের ভূমি বাংলাদেশের সঙ্গে সংযুক্ত করতে হবে, নতুন একটি মানচিত্রের ছবি দিয়ে তিনি ইঙ্গিত করেছে। এগুলো আসলে পারস্পরিক দেশের মধ্যে একটা যুদ্ধ, দাঙ্গা ফ্যাসাদ লাগানোর চেষ্টা অনেকে মনে করছে মাহফুজ আলমের এই ফেসবুক স্ট্যাটাসের কারণে, উদ্ভট এই কাণ্ডের কারণে একটা ভয়াবহ কঠিন প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপরে। চলুন কথা না বাড়িয়ে মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাস, ফেসবুক পোস্ট নিয়ে কিভাবে আলোচনা সমালোচনা বিতর্ক হচ্ছে দেশ বিদেশ জুড়ে সেটা আমরা দেখি, তারপরে কথা বলে আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমাদের। সরকারি উপদেষ্টা জনাব মাহফুজ আলমের একটা ফেসবুক স্ট্যাটাস নিয়ে রীতিমতো তোলপাড় চলছে ফেসবুকে। আমি এখনো কোনো ন্যাশনাল মিডিয়াতে বা মেইনস্ট্রিম মিডিয়াতে আলোচনা দেখিনি, তবে আমরা নিশ্চিত থাকতে পারি এটা নিয়ে ভারতের মিডিয়া খুব অল্প সময়ের মধ্যেই তীব্রভাবে হামলে পড়বে। বলতে গেলে এই ধরনের একটা অস্ত্র সম্ভবত তুলেই দেওয়া হয়েছে। জনাব মাহফুজ ঠিক কি ক্যাপাসিটিতে এখন আছেন আমরা জানি না। উনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন এবং ধারণা করা হতো যে উনি তার মূলত রাজনৈতিক উপদেষ্টার মতো কাজ করতে, এখন তিনি উপদেষ্টা, তাকে যেহেতু কোনো ক্যাবিনেট দেওয়া হয়নি এখনো, আমরা ধরে নিতে পারি তিনি একই জায়গায় আছেন এবং একই দায়িত্বে আছেন, কিন্তু আরো বেশি সক্ষমতা নিয়ে। উপদেষ্টা মানে মন্ত্রীর পদমর্যাদা। তিনি যে স্ট্যাটাসটা দিয়েছেন বিজয় দিবস উপলক্ষে, মানে নানা রকম বিতর্ক উস্কে দেওয়ার মতো ব্যাপার। কি বিতর্ক আসতে পারে, কি বিতর্ক আমরা করছি, এটার পটেনশিয়াল ইম্প্যাক্ট কি হতে পারে, এই আলোচনাগুলো একটু করতে চাই। উনি কি বলেছেন বা লিখেছেন সেই স্ট্যাটাসে, আমি একটু পুরোটা পড়ি, এটি একটু রেকর্ড থাকা দরকার আছে। হেডলাইন হচ্ছে, বিজয় এসেছে তবে সামগ্রিক নয়, মুক্তি এখনো বহু দূরে। হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই অঞ্চলের সভ্যতা সংস্কৃতির যে গড়ন, তা আদতে উত্তর ভারতের চাইতে আলাদা। মুসলিম হিন্দু নির্বিশেষে সে সভ্যতা সংস্কৃতির পূর্ণ বিকাশ ও হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুঁতে পারবো না। মানুষের মুক্তির প্রশ্নের সাথে সভ্যতা ও সংস্কৃতির মুক্তির প্রশ্ন সম্পর্কিত। ভারত একটা ঘেরাও এবং গেটো কর্মসূচি নিয়েছে। 47-এ হিন্দু মৌলবাদী ও কুলিনদের অখণ্ড বাংলা বিরোধিতা থেকে এ পোকায় খাওয়া খণ্ড বাংলাদেশের জন্ম। ওই দেশকে রাষ্ট্র হিসেবে পত্তন করতে হয়েছে পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে একটি জনযুদ্ধের মাধ্যমে। আবার এই রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা, ভারতের আধিপত্য মুক্ত রাখতে 75, আমরা খেয়াল করি, আর 24 ঘটাতে হয়েছে। 2 ঘটনার ব্যবধান 50 বছর, কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি। আমরা ভূগোল বন্দোবস্তে আটকা পড়ে গিয়েছি। তাই আমরা বলছি নতুন ভূগোল বন্দোবস্ত লাগবে। একটা খণ্ডিত ভূমি, একটা জন্মদাগ নেয়া রাষ্ট্র দিয়ে হয় না। সাংস্কৃতিক হেজিমনি লাগে, নইলে 71 আর 24-এর বয়ান স্লোগান কেবল মিছে চিৎকার হয়ে পড়ে রইবে। 71-এর পরে 75,
আর 24 দিবার সুযোগ আসার পর আমরা 72-এর মুজিববাদী বন্দোবস্তকে পুরোপুরি নস্যাৎ করতে পারি না। আমরা চেষ্টা করতেই পারি, বারবার প্রাণ দিতে পারি, কিন্তু এই খণ্ডিত ঘেরাওকৃত গেটো বাংলা নিয়ে আমরা সত্যিকার বিজয়, স্বাধীনতা কিংবা মুক্তি অর্জন করতে পারবো না। মনে রাখতে হবে, দক্ষিণ এশিয়ায় আশরাফ মুসলিমদের ভূমি পাকিস্তান, ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের ভূমি ভারত, আর হিন্দু মুসলিম দলিত নির্বিশেষে নিপীড়িত মজলুম মানুষের ভূমি বাংলাদেশ। তাই বাংলাদেশকে এই খাঁচা ছেড়ে বেরোতেই হবে। দক্ষিণ এশিয়া নয়, পুরো গ্লোবাল সাউথ বাংলাদেশের নেতৃত্ব অনুসরণ করবে। বাংলাদেশের প্রাণ আজ 24-এ শহীদদের কোরবানির ভেতর দিয়ে মুক্তি খুঁজছে। 24 কেবল শুরু, শেষ বিন্দু নয়। অভ্যুত্থানের নেতৃত্ব জানেন তাদের লড়াই অসমাপ্ত। এই লড়াই শেষ করতে তারা এখনো জীবন দিতে প্রস্তুত, যাবেও হয়তো তাদের জীবন। তবু আমাদের শাহাদাতের উপরে দাঁড়িয়ে চূড়ান্ত বিজয় ও মুক্তি ত্বরান্বিত হোক। বিশেষ দ্রষ্টব্য এই ছবিটা ভাসানী আবুল হাশিম, যোগেন মন্ডল, সোহরাওয়ার্দী সহ সব জাতীয় নেতাই পাকিস্তান আন্দোলনে বিতরণ করেছেন। তাজউদ্দিন ও শেখ মুজিবুর রহমানও তাদের অন্তর্ভুক্ত ছিলেন। বাংলাদেশ শুরুর বিন্দু, অন্তবিন্দু নয়। 47 হয়ে 71 থেকে 24-এ শেষ নয়, ইতিহাস এখনো অপেক্ষমান। দেখতেই পাচ্ছেন এখানে একটা ম্যাপ দেওয়া হয়েছে, যেখানে ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলো এবং অনিবার্যভাবে পশ্চিমবঙ্গের একটা বড় অংশ ইনক্লুডেড। এখন যে ডিবেট বা আলাপ হচ্ছে সেটা হচ্ছে এই, খুব স্পষ্ট, উনি কোনো রাগঢাক করেননি, উনি খুব স্পষ্টভাবে লিখে দিয়েছেন যে ভারতের আধিপত্য থেকে, মানে উত্তর ভারতের যে ভূমি, রাদার এই অঞ্চলটা আলাদা এবং এটা অসম্পূর্ণ খণ্ডিত একটা জায়গা, এটা পূর্ণাঙ্গ করতে হবে। কথার মধ্যে কোনো রাগঢাক নেই যে বাংলাদেশের যে ভূমি এবং ভূগোলকেও পরিবর্তন করতে হবে, বন্দোবস্ত লাগবে। যারা শুনেছেন তারা খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন তিনি বাংলাদেশের যে অবস্থা আছে সেটা না বৃহত্তর বাংলা বলে এক ধরনের আলোচনা একটা দীর্ঘ সময় ধরে ছিল। উনি রেফারেন্সও দিয়েছেন, উনি এই মানচিত্রটা ব্যবহার করেছেন অন্যদের কথা বলে, হুইচ ইজ রাইট, কিন্তু তিনি সেটা ব্যবহার করেছেন তার যে কনটেক্সট বক্তব্যের, সেই কনটেক্সটের সাথে এটা খুব বেশি যায় এবং ভারতের বেশ কিছু ভূমি বাংলাদেশ নতুন একটা ভূগোল তৈরি করবে সেরকম একটা কথা আছে। 75-এর কথা উল্লেখ করছেন মুক্তির, আমাদের এই 24-এর সাথে ভারতীয় আধিপত্যবাদ রোধ করার ক্ষেত্রে। সো অনেকগুলো বিতর্ক উস্কে দেওয়ার মতো বিষয় আছে। সবচেয়ে জরুরি কথাটা হচ্ছে এই যে আমরা কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ভূমিকে আমাদের অংশ হিসেবে দেখাতে পারি কিনা এবং আমরা প্রকাশ্যে ঘোষণা দিতে পারি কিনা যে আমরা এটা করতে যাচ্ছি। এটা নিয়ে সবচেয়ে বেশি ডিবেট হচ্ছে। আমরা সম্ভবত এটা জানি যে আমরা কোনো দেশের সার্বভৌমত্বকে অস্বীকার করা যুদ্ধ পরিস্থিতি তৈরির মতো একটা বিষয়, এটা মোটামুটি স্বীকৃত ব্যাপার। সো আমরা আমাদের একটা মানচিত্র দেখাচ্ছি যেটা ভারতের বিশাল একটা অংশ ভিন্নভাবে দেখানো হয়েছে। এখানে একটা কথা জরুরি যে পরাশক্তিগুলোর মধ্যে এই ধরনের চর্চা আছে, যেমন চায়না তার ম্যাপে অরুণাচল প্রদেশকে তার অংশ হিসেবে বহুবার দেখিয়েছে। এটা ভারত তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে, কিন্তু এটা রাষ্ট্রীয়ভাবে হয়েছে। বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে করেছে আমরা এটা বলবো না। একজন উপদেষ্টা যিনি সরকারের অংশ তো বটেই এবং ধারণা করা হয় তিনি অত্যন্ত প্রভাবশালী একজন মানুষ, তিনি এটা দিয়েছেন, দিয়ে সরিয়ে ফেলেছেন। সুতরাং তিনি যেটাকে ওনও করেছেন দীর্ঘ সময়, উনি ওন করছেন না তা বলছি না, উনি এটা ধারণা করছেন বা বুঝতে পারছেন বা উনি চাপের মুখে পড়েছেন যেটা দেওয়া ঠিক হয়নি, কারণ এটার মধ্যে প্রচুর সমালোচনা তৈরি হচ্ছে। উনি সরিয়ে ফেলেছেন, কিন্তু তারপরও সরকারের একজনের পক্ষ থেকে এরকম দেয়া কতগুলো বাজে বিতর্ক তৈরি করবে। আমরা খেয়াল করেছি অনেকেই যে জনাব মাহফুজ সম্পর্কে খুব বাজে একটা প্রচারণা ভারতে আছে, সেটা হলো তিনি হিজবুত তাহরিরের সদস্য। আমি ভিনা সিকরিকে রিপিটেডলি এই কথা এবারকার এই ইসকন ইস্যুতে, চিন্ময় ইস্যুতে যখন প্রচুর আলোচনা হচ্ছে, আমি একদম ক্লিয়ারলি দেখেছি যে ডক্টর ইউনূসের সরকার স্রেফ ফান্ডামেন্টালিস্টদেরকে দিয়ে তৈরি, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হিসাবে জনাব মাহফুজকে বলা হচ্ছে। তো এখন সেই মাহফুজ এবার ভারতের স্টেটের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলেছেন, উনি একদম রাগঢাক করা ছাড়াই তুলেছেন। এখন কথাটা হচ্ছে এই আলাপগুলো কি আমাদের সমাজে একেবারে নেই? উত্তর হচ্ছে আছে। এই আলাপগুলো আড্ডায় অনেকেই করেন, অনেকেই বলেন, অনেক রকম আলোচনা আসে, অনেক কিছুই আসে। আমাদের সেই 47 দেশ বিভাগের নানা ডিসপিউট আসে, সেটার ভিত্তিতে দেশ কেমন হওয়া উচিত সেটা আসে, নানান আলোচনা এগুলো করে মানুষ। এটা সারা পৃথিবীতে, ভারত হয়তো তার যে অখণ্ড ভারতের খোয়াব দেখে, যতটুকু রাষ্ট্রীয়ভাবে দেখা যায়, ব্যক্তিগত পর্যায়ে তারা অনেক বেশি করে। এমনকি যখন অখণ্ড ভারত নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়েছিল তখন কিন্তু তারা ক্ল্যারিফাই করেছিল এটা বলে যে এটা সম্রাট অশোকের সময়ের ভারতের মানচিত্র। তারা সেটাও রাষ্ট্রীয়ভাবে কিন্তু ওন করেনি, সেটা তারা টাঙিয়েছে, ঐতিহ্য হিসাবে টাঙিয়েছে বলে তারা এটাকে পোর্ট্রে করার চেষ্টা করা হয়েছে। যদিও আমরা জানি যে তাদের যে সাংস্কৃতিক আদর্শিক সংগঠন আরএসএস প্রকাশ্যে অখণ্ড ভারতের কথা বলে, কিন্তু ওই যে বললাম সরকারও কিন্তু এটাকে ওন করে না। ফলে এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখা দরকার যে কেউ বলছেন আবার যে ওর অখণ্ড ভারতের পাল্টা এই ধরনের একটা আলাপও ঠিক আছে। আমরা ভারতের এই ধরনের আচরণের, অখণ্ড ভারতের প্রতিবাদ করবো। আমি নিজে বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি এবং যেখানেই প্রসঙ্গ আসে আমি অখণ্ড ভারতের বিরুদ্ধে কথা বলি, সেই প্রতিবাদ আমাদের করে যেতে হবে। কিন্তু আমরা আসলে রিয়াকশনগুলো কিভাবে করবো এবং কোন পর্যায় থেকে করব? আমাদের নিশ্চয়ই মনে আছে যে এই সরকার ক্ষমতা আসার পর থেকে আমাদের ভারতের বিরুদ্ধে আমাদের আবেগ বাঁধ ভাঙা হয়েছে, কারণ আমরা ভারতের বিরুদ্ধে বিজয় অর্জন করেছি, এটা একেবারেই সত্য কথা। আমরা 24-এ কেন আবার স্বাধীনতার মতো মনে হয়েছে, কারণ আমরা আসলে উপনিবেশে পরিণত হয়েছিলাম ভারতের, স্পষ্টভাবেই
আমরা ভারতের উপনিবেশ ছিলাম, শুধু ভারতের না, একটু যোগ করে রাখা ভালো, আমাদের দেশের যারা আওয়ামী লুটেরা তাদেরও উপনিবেশ ছিল, কারণ এই রাষ্ট্রে সে বসবাস করতে চায় না, সেখানকার সম্পদ নিয়ে কলোনাইজারদের মতো এগুলো সব অন্য দেশে নিয়ে চলে গেছে। সো এই উপনিবেশ থেকে আমাদের মুক্তি হয়েছে, পরে আমরা বাঁধ ভাঙা উল্লাস করেছি, ভারতের বিরুদ্ধে নানা রকম রেটরিক ব্যবহার করেছি, এবং আমরা কেউ কেউ ভারতকে হুমকি দিয়েছি যে তার যে শিলিগুড়ি করিডোর, তার যে স্ট্র্যাটেজিক চোক পয়েন্ট আছে সেভেন সিস্টার্স, উত্তর পূর্বের রাজ্যগুলোর সাথে মেইন ভারতের যোগাযোগ, সেটার উপরে ভিত্তি করে যখনই হয়েছে আমরা সেটাকে ধরে হুমকি দিয়েছি, আমরা কিন্তু ওটাকে ঝামেলা করে ফেলবো, ওটা করে তোমার সেভেন সিস্টার্স আলাদা করে দেবো, এরকম নানা আলাপ আলোচনা আমরা স্টুডেন্টরা রেটরিক্যালি করেছে, স্লোগান দিয়েছে, বন্যায় যদি মানুষ মরে চিকেন নেক মানে সেভেন সিস্টার্স থাকবে না রে, চিকেন নেক চেপে ধরবো, এইসব কথাবার্তা বলা হয়েছে। আমি তখনও এগুলো নিয়ে বলেছি যেগুলো রেটরিক্যালিও না বলা ভালো, উচিত না এগুলো বলা, কারণ আমরা কখনোই ভারতের ইনসিকিউরিটি তৈরি করব কোনোভাবেই বাংলাদেশের দিক থেকে হবে ওই তার মানে তার ভূ রাজনৈতিক যে ইন্টিগ্রিটি আছে, একটা স্টেটের যে ইন্টিগ্রিটি আছে সেটাই ন্যূনতম ঝুঁকি হবে, এরকম কোনো আলাপও করা উচিত না। কিন্তু এটা হয়েছে, কিন্তু সেটা এক জায়গা যে ছাত্ররা, ইয়াং ছাত্ররা করছে, আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আলোচনা করছে। আমরা আবারও ভারতকে একটা বাজে ধরনের অস্ত্র তুলে দিলাম, এবং এই ম্যাচুরিটি গুলো মানে আমরা অনেকবার বলেছি আসলে বাংলাদেশ চালানো ইজ নট ইজি, এবং এই পপুলিস্ট অ্যাটিটিউডটাও খুব বাজে হয়েছে। পপুলিস্ট অ্যাটিটিউড এই ভদ্রলোকের মধ্যে বিভিন্ন সময় আমরা দেখেছি, এবং উনি অনেক সময় এমন সব মন্তব্য চেয়ারে বসে করেছেন। আমি আগে ওনার একটা স্ট্যাটাস নিয়ে কথা বলেছিলাম যেখানে তিনি যারা পুরনো এবং যারা নতুন তাদের মধ্যে রক্তাক্ত সংঘাতের হুমকি দিচ্ছিলেন বসে। উনি একটা অবস্থান কিন্তু নিয়ে সেই কাজটা করেছেন, একটা উপদেষ্টা সেটা করতে পারেন কিনা সেই আলাপও তখন আমরা করেছি, কিন্তু উনি কাজগুলো ক্রমাগত করছেন। মানে ওনার মধ্যে মানে পপুলিজম ইজ নট ব্যাড, কিন্তু এটা একটা মানে পলিটিক্যাল গভর্নমেন্ট না, এই সরকার একটা ইন্টারিম গভর্নমেন্ট, এবং সেই সরকারটা এমনিতেই নানামুখী চাপের মধ্যে পড়েছে, বিশেষ করে ভারতের দিক থেকে। সেখানে বসে তিনি এইরকম একটা কাজ করলেন, এটা অত্যন্ত অবিবেচনাপ্রসূত কাজ হয়েছে, অত্যন্ত অবিবেচনাপ্রসূত কাজ হয়েছে। সরকার এই ভদ্রলোকের ব্যাপারে আমার মনে হয় একটু বিবেচনা করা দরকার, তিনি যেন এই ধরনের পরিস্থিতি সৃষ্টি না করেন। নানা রকম সমালোচনা তো তাকে নিয়ে আসলে হয়েছেই। উনি সরকারের অংশ হয়ে উনি একটা সংস্কার কমিশনের সদস্য হয়েছিলেন, সংবিধান সংস্কার কমিশন, এরকম নানান ডিবেট কিন্তু গোড়া থেকেই তাকে নিয়ে এসেছে, এবং নানান রকম কথাবার্তা তাকে নিয়ে প্রচলিত আছে, হোয়াট এভার ইট ইজ, যেগুলো হোক না কেন। এবং আমরা বলবো যে আমাদের প্রধান উপদেষ্টাও ওনাকে নিয়ে প্রথম তার দিক থেকে একটা মেজর ভুল হয়েছিল, তাকে ব্রেইন বিহাইন্ড দ্য মেটিকুলাসলি প্ল্যান মুভমেন্ট বলেছিলেন। এগুলো সবই ভুল ছিল, এবং আমি জানি না এখনো তার মধ্যে সেই অ্যাটিটিউড রয়ে গেছে কিনা যে উনি মনে করেন ই ক্যান সে এনিথিং। খুব ভুল হচ্ছে। আমি ভারতের সাথে বাংলাদেশের উত্তেজনা রাষ্ট্রীয় বা সরকার পর্যায়ে ডিসকালেট করা দরকার। এটা হয় এখন আমাদের এই আলাপগুলো এত নাই যদি করি, সেটা হচ্ছে পলিটিক্যালি কেউ কেউ এই রেটরিক গুলো মাঠে রাখানোর চেষ্টা বা মাঠে রাখতে চাইতে পারেন, সেটা কোথায় কিভাবে কোন জায়গা থেকে বলা হবে সেই আলাপগুলো হতে পারে, সেই আলাপগুলো হোক। আমি এটাও ব্যক্তিগতভাবে মনে করি ভারতের সাথে আমরা শক্তভাবে দাঁড়াবো, এবং ভারতের আমাদেরকে যাতে তারা কগনিজেন্সে নেয় সেই ব্যবস্থা করতে হবে, কিন্তু সেটা তার ভূপ্রাকৃতিক যে ইন্টিগ্রিটি আছে সেটাকে নষ্ট করব আমরা, সেটা নষ্ট করার ঝুঁকি তৈরি করব, এরকম কোনো ন্যারেটিভ আমি ব্যক্তিগতভাবে মনে করি অত্যন্ত ভুল হবে। এটা ডিজাস্ট্রাস হবে, এটা ভারতকে আরো অস্ত্র তুলে দেবে। শেখ হাসিনার অবর্তমানে বাংলাদেশ জঙ্গিদের আশ্রয়ে পরিণত হয়েছে, জঙ্গিরা ক্ষমতায় আছে, এবং তারা ভারতের রাজনৈতিক ইন্টিগ্রিটি, যেটা একটা রাষ্ট্র হিসাবে ভারতের যে ইন্টিগ্রিটি, সেটাকে ভেঙে ফেলতে চাইছে, ভারতের ভূমি নিয়ে নতুন দেশ গড়তে চাইছে, সে জিওগ্রাফি ভূগোল পাল্টে দিতে চাইছে। এসব অভিযোগ তৈরি করার দুর্দান্ত গ্রাউন্ড তৈরি করে দেওয়া হলো। সেই জন্য আমরা প্রায় বলি যে আমরা ভারতের বিরুদ্ধেও মানে এখন সমস্যা হচ্ছে খুব র্যাডিক্যালাইজেশনের যুগ হচ্ছে, যারা খুব র্যাডিক্যাল কথা বলছেন ভারতকে শেষ করে ফেলবো, ওই করে ফেলবো, তিনি দেশপ্রেমিক এবং সত্যিকার অর্থে ভারত আমরা রাষ্ট্র হিসেবে আমরা বারবার বলছি সরকারের বিরোধিতা করবেন। যারা একটু প্র্যাগম্যাটিক, একটু প্র্যাকটিক্যাল চিন্তা করেন যে ভারতের সাথে আমার তীব্র সংঘাত এবং স্বার্থের সংঘাত আছে, সেটা সমাধানও হতে হবে, কিন্তু ভারতের সাথে আমাদের এক্সপেকটেশন হচ্ছে কোনো যুদ্ধংদেহী পরিস্থিতি না, যুদ্ধের পরিস্থিতি না, একটা ওয়ার্কিং রিলেশনশিপ নিদেন পক্ষে যাতে প্রতিষ্ঠিত হয়, সেটার পক্ষে যারা করবেন তারাও সফট ভারতীয় দালাল বা ডিফারেন্ট লেয়ারের ভারতীয় দালাল, এসব ট্যাগিং হচ্ছে। এটাও একটা খুব ভয়ঙ্কর লক্ষণ। আমাদের আসলে সেন্সিবল আচরণ করা উচিত ফ্রম অল দ্য পার্টস। ভারত নিয়ে বাংলাদেশের মাটিতে নিশ্চিতভাবেই যৌক্তিক কারণে রিপিট ক্ষোভ আছে, ঘৃণাও আছে, ভারত ঘৃণা তৈরি করেছে তার নিজের কাছে, কিন্তু সেটাকে উস্কে দিয়ে কতটুকু পপুলিস্ট আমি হব, বা পপুলিজম করতে করতে আমি ডেমাগগেরি করি কিনা। পপুলিস্ট এক শব্দের, আর ডেমাগগেরি আরেক ব্যাপার। যারা মাহফুজ ডেমাগগের মতো আচরণ করেছেন, এটা পপুলিস্ট আচরণ, এটা সীমা পার হয়ে অনেক দূর চলে গেছেন। সো আমাদের এই জায়গায় একটা পরিস্থিতি ঠিক করা দরকার। দর্শক, মাহফুজ আলমরা আসলে কি চান, কি তাদের উদ্দেশ্য, এমন প্রশ্ন এখন অসংখ্য মানুষের, যদিও তা দিনে দিনে স্পষ্ট হয়ে উঠছে। ভয়ঙ্কর একটা অস্থিরতা এই বাংলাদেশের সৃষ্টির পায়তারা চলছে। বলছি সরকারের অন্যতম প্রভাবশালী মহাপ্রতাপশালী উপদেষ্টা মাহফুজ আলম, তার কথা, তিনি গৃহযুদ্ধের কথা বলেন, গৃহযুদ্ধের ডাক দেন।
কথায় কথায় রক্তপাতের কথা বলেন, কথায় কথায় উস্কানির কথা বলেন, উস্কানি দেন। সরকারের উপদেষ্টা হয়েও তিনি সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের সদস্য হন এবং কমিশনের সদস্য হয়েও আবার তার নিজের মতামত ব্যক্ত করে ফেলেন মানুষের প্রস্তাবনার বাইরে। সংবিধান ছুঁড়ে ফেলতে চান কথায় কথায়। কি এমন বিপ্লবী চেতনা তার? কোন বিপ্লবের বাংলাদেশ তিনি গড়তে চান? এখন আবার উস্কানি দিচ্ছেন ভারতের বিভিন্ন অংশ দখল করে একটা বৃহৎ বাংলাদেশ পরিকল্পনার, বৃহৎ বাংলাদেশ গড়ার। কি প্রয়োজন এগুলোর? কেন এগুলো করা হচ্ছে? এবং ভারতের এই যে বিভিন্ন অংশ দখল করে যে পুরো বাংলাদেশ, নতুন কোনো বাংলাদেশ গড়া সম্ভব নয় এই 21 শতাব্দীতে, তিনি খুব ভালো করে জানেন, কিন্তু উস্কানি দিচ্ছেন। যেমন ভারত উস্কানি দিয়ে চলেছে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য, তিনিও উস্কানি দিচ্ছেন ভারতের বিরুদ্ধে। কিন্তু এই উস্কানিটা কোত্থেকে আসছে? আমরা যেমন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কথা বলি, বাংলাদেশকে একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে কাঠগড়ায় দাঁড় করায়, তাহলে কি আমরা এখানে নিয়ে আসতে পারি না আইএসআই এর কথা, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কথা? এগুলো স্পষ্ট করা প্রয়োজন। কাদের ইন্ধনে, কাদের মদদে এইসব পরিকল্পনার কথা মানুষের সামনে নিয়ে আসা হচ্ছে? স্পষ্ট করে বলতে চাই, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা যেমন প্রতিবাদ জানিয়ে আসছে বিভিন্ন পর্যায়ে, বিভিন্নভাবে, আমরা যদি কোনোভাবেই গ্রহণ করতে পারি না, ঠিক একইভাবে আইএসআই এর পরিকল্পনা কিংবা পাকিস্তানের কোনো মদদ আমরা মেনে নিতে পারি না। ভারতের আধিপত্যবাদের বিষয়টি যেমন আমরা বিশ্বাস করি বলতে আমরা তারা এটি করতে চায় আমরা সেটা মনে করি, ঠিক একইভাবে আমরা মনে করি পাকিস্তানের খেলাও এখনো পর্যন্ত শেষ হয়ে যায়নি। তিনি যে নতুন একটি বৃহৎ বাংলাদেশ গড়ার পরিকল্পনা কথা প্রকাশ্যে নিয়ে আসলেন তার ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে, সেখানে যে মানচিত্রটি দেওয়া হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেখানে কি বলা হচ্ছে আমি একটু বলি আলোচনার স্বার্থে আবারও, যদিও অনেকে এরই মধ্যে বলেছেন যে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই অঞ্চলের সভ্যতা ও সংস্কৃতির যে গড়ন তা আদতে উত্তর ভারতের চাইতে আলাদা। মুসলিম হিন্দু নির্বিশেষে যে সভ্যতা ও সংস্কৃতির পূর্ণ বিকাশ ও হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুঁতে পারবো না। অর্থাৎ এই যে কথাগুলোর মধ্যে তিনি যা বলতে চেয়েছেন এবং যে ম্যাপটি উপস্থাপন করেছেন, যদি এই ম্যাপটি তার নিজের নয়, এটি 1947 দেশভাগের সময় বা তার আগে যোগেন মন্ডল, আবুল হাসিম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সোহরাওয়ার্দী সহ অনেকেই এই ধরনের বাংলাদেশ বা নতুন একটি ভূখণ্ডের তারা স্বপ্ন দেখেছিলেন, যদিও তা বাস্তবায়িত হয়নি। আজকে 1947 থেকে প্রায় 75-80 বছর পরে এসে এখন আবার সেটি উস্কে দেওয়ার চেষ্টা করছেন। মাহবুব আলম তিনি নিজেও জানেন এটি সম্ভব নয়, কিন্তু উস্কানি দেওয়া হচ্ছে। ওই যে বললাম, কাদের ইঙ্গিতে, কাদের মদদে এই উস্কানি দেওয়া হচ্ছে? কারা আসলে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়? সবাই, ভারত, পাকিস্তান, সবাই, এবং তারই অংশ। যদি মাহবুব আলমরা বলে থাকেন যে ভারতের ষড়যন্ত্র অংশ আওয়ামী লীগ, তাহলে পাকিস্তানের ষড়যন্ত্র অংশ কারা? এবং এই যে সরকারি উপদেষ্টা পদে থেকে এই ধরনের বালখিল্য কথাবার্তা বলার যে মানসিকতা যে মানুষের, তিনি আবার মাস্টার মাইন্ড হন কিভাবে? যাকে আবার মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন সারা বিশ্বের সামনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হতেই পারেন মাস্টার মাইন্ড, কিন্তু তার মাস্টার প্ল্যানটা আসলে কি? বাংলাদেশের পক্ষে না বিপক্ষে? যা নানান ধরনের সিমটম আমরা দেখছি, এগুলো স্পষ্ট করে বলতে হবে। তিনি তার স্ট্যাটাসে আরো যেটি বলেছেন যে এই রাষ্ট্রের জন্মদাগ, অর্থাৎ বাংলাদেশের এই রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা ও ভারতের আধিপত্য মুক্ত রাখতে 75 আর 24 ঘটাতে হয়েছে। 2 ঘটনার ব্যবধান 50 বছর, কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি। আমরা ভূগোল ও বন্দোবস্তে আটকা পড়ে আছি। এই যে তিনি বললেন জন্মদাগের কথা, তিনি তো বাংলায় বোঝেন না, তিনি তো মিনিংয়ে বোঝেন না। তিনি আবার বিপ্লবী হন কিভাবে? বাংলাকে নিয়ে চিন্তা ভাবনা করেন কিভাবে? জন্মদাগ কি কখনো সরানো যায়? আর এই জন্মদাগ সরাতে গিয়ে তিনি 75 এবং 24-এর ঘটনা উল্লেখ করেছেন। 75-এর কথা উল্লেখ করেছেন খুব ভয়ঙ্করভাবে। 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, যে বঙ্গবন্ধু হত্যার আত্মস্বীকৃতি খুনি কর্নেল ফারুক, কর্নেল রশিদ, মেজর ডালিম, সেটিকেই প্রকাশ্যে সমর্থন করা হচ্ছে। বোঝা যাচ্ছে যে আমরা কোন ভয়ঙ্কর আরেকটা অবস্থার মধ্যে যেতে চলেছি। ভাইরে, এত সুন্দর সুন্দর শব্দ চয়ন করলেই, যা মানে নিজেও জানেন না, শুধু শব্দ চয়নের মাধ্যমে বাক্যের মালা গাঁথলেই বিপ্লবী হওয়া যায় না। আবার কোন ধরনের বিপ্লবী? তিনি এই স্ট্যাটাস দিয়ে আবার তুলে নিলেন
যিনি নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারেন না, ভালোভাবে চিন্তা ভাবনা করে পরিকল্পনা করে এগোতে পারেন না, তিনি আবার কিসের বিপ্লবী? বিপ্লবী তো কম দেখেনি এই দেশে। এর মধ্য দিয়ে বাংলাদেশকে চরম একটা ঝুঁকির মধ্যে ফেলে রাখা হচ্ছে, ছুড়ে দেওয়া হচ্ছে চরম ঝুঁকির মধ্যে। এবং ভারত যে চক্রান্ত নিয়ে এগোচ্ছে, সেই চক্রান্তে ঘি ঢালা হচ্ছে আগুন জ্বালাতে। ভারত এরকম একটি অখণ্ড মানচিত্র নির্মাণ করেছিল, ভারতের চরম হিন্দুত্ববাদী সংগঠন RSS, তার যে অনুসারী দল BJP, তাদের নেতৃত্বে, যে মানচিত্রের মধ্যে ছিল ভুটান, নেপাল, চীনের বিভিন্ন অংশ, বাংলাদেশ সহ আরও বিভিন্ন অংশ অন্যান্য স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের। পারবে কখনো তা করতে? সম্ভব না। এগুলো শুধু উত্তেজনা, উন্মাদনা, উস্কানি তৈরি করা যায়। মাহফুজ আলম ঠিক সেই কাজটি করছেন। তিনি যে মানচিত্রের কথা বলেছেন তার মধ্যে কি আছে? তার মধ্যে ভারতের মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, কলকাতা যে 7 সিস্টার্স অঞ্চল, 7 সিস্টার্স মণিপুর, আসাম, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, যে 7টা রাজ্য ভারতে, সেগুলো দখল করে তিনি মানচিত্র মানে নতুন বাংলাদেশ গড়ার কথা বলছেন। আমাদের দরকার নেই এইসবের, আমরা যেটুকু পেয়েছি তাতেই সন্তুষ্ট। শুধু সেটুকুকে যদি একটা নিশ্চিত ভূখণ্ড হিসেবে আমরা রাখতে পারি, তাতেই আমাদের চলবে। এত বিপ্লবের দরকার নেই। কে দিয়েছে আপনাকে এত বিপ্লবের বাণী শোনানোর? কে দিয়েছে সব বাংলাদেশকে বিস্তার করার, বাংলাদেশের ভূখণ্ড বাড়ানোর এই অধিকার কে দিয়েছে? যা ইচ্ছা তাই করে যাচ্ছেন। আমরা তো কয়েকদিন দেখছি বারবার বিপ্লবের অজুহাত দেন, বসে গেছেন উপদেষ্টার চেয়ারে। বিপ্লব কি একা করেছেন আপনারা? এটা কি বিপ্লব নাকি? যেই চেতনার মধ্যে কোনো ধরনের কৃষক শ্রমিকের মুক্তির কথা বলা থাকবে না, শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের কথা বলা থাকবে না, তা নিয়ে কোনো উচ্চাবাচ্য করা হবে না, শুধু কথা বিপ্লব বললেই হবে। এটা স্রেফ একটা গণ অভ্যুত্থান, একটা স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। যেই আন্দোলনে, যেই গণ অভ্যুত্থানে সব শ্রেণী পেশার মানুষ, সাধারণ মানুষের উপস্থিতি ছিল, কৃতিত্ব শুধু আপনারা দিতে চাইছেন, আর সেটি নিয়ে দখল করে বসে আছেন রাষ্ট্রীয় ক্ষমতা, সেখানে বসে আছেন। আবার তার সেই স্ট্যাটাস আবার শেয়ার করে নাকি সার্জিস আলমদের মতন সমন্বয়করা। শুনতে পেলাম তিনিও ডিলিট করে ফেলেছেন। সবকিছুর কাছে সীমা থাকা দরকার। সুযোগ বুঝে ক্ষমতা দখল করেছেন, এখন যা ইচ্ছে তাই করবেন। কত ভয়ঙ্কর একটা বিষয় আপনি করেছেন তাকে নিজে বুঝতে পারছেন বিধায় তো স্ট্যাটাসটি ডিলিট করেছেন। এবং শুধু এটি নয়, এর আগেও আমি তো বললাম প্রথম দিকে কি সব কথাবার্তা বলছেন একের পর এক। এমন একটা মানুষ সরকারের পার্ট হয়ে বসে আছে, নিশ্চয়ই তিনি ক্ষমা চাইবেন না, ক্ষমা চাওয়া অবশ্যই প্রয়োজন, কিন্তু ক্ষমা চাইলেও কি তার অপরাধ শেষ হবে? তো ভারত লুফে নেবে, কাজে লাগাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার। বিপ্লব করতে হয় সরকারের বাইরে গিয়ে বিপ্লব করেন, বিপ্লব করতে হয় উপদেষ্টা পদের চেয়ার ছেড়ে বিপ্লব করুন। উপদেষ্টার মতো পদের থেকে এ ধরনের কর্মকাণ্ড করাটা শোভন কিনা এটা নিয়ে আমার বিভিন্ন সময় সন্দেহ হয়েছে, এবং সেগুলো আমি গোপন রাখিনি, আমি সেগুলি প্রকাশ্যেই বলেছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমার কাছে মনে হয়েছে এই কাজগুলি উনি ঠিক করছেন না, অন্ততপক্ষে এই পদের থেকে তো নয়। তার সর্বশেষ যে নমুনা দেখতে পেলাম আমরা বিজয় দিবস উপলক্ষে, বিজয় দিবসের রাতে উনি একটা লম্বা স্ট্যাটাস দিয়েছেন ওনার ভেরিফাইড ফেসবুকে, এবং সেই স্ট্যাটাসটা দিয়ে 2 ঘন্টার মাথায় উনি আবার সেটাকে তুলেও নিয়েছেন। এখন আপনি হয়তো বলবেন যে ফেসবুক স্ট্যাটাস উনি তুলে নিয়েছেন সেটা নিয়ে আলোচনা করছি কেন? হ্যাঁ, আলোচনা আমি করছি। দেখুন, যে ফেসবুক স্ট্যাটাস উনি তুলে নিয়েছেন সেটা আমার কাছে তাহলে এলো কি করে? এসেছে এই কারণে যে এটা নিয়ে এরই মধ্যে চারিদিকে তোলপাড় পড়ে গেছে, কেবল দেশে নয় বিদেশেও পড়ে গেছে। আমার বিদেশ থেকে বেশ কয়েকজন বন্ধু আমাকে সেই স্ট্যাটাসটার স্ক্রিনশট পাঠিয়েছে এবং বলেছে ওনাদের বক্তব্যটা এরকম যে এই লোকটা কি উন্মাদ, এই ধরনের একটা লোক কি করে সরকারের সঙ্গে থাকে, সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে এই ধরনের একটা লোক কি করে থাকে, এই প্রশ্নটা ওনারা করেছেন। কেন তারা এই ধরনের কথা বললেন আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। বেশ বড় স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে উনি যেটা বলতে চেয়েছেন মূলত সেই কথাটা হলো যে উনি একটা অখণ্ড বাংলার স্বপ্ন দেখছেন। এটা উনি দেখছেন না, উনি বলছেন যে এটাই আসলে বাংলা ছিল, এটাই ছিল, কিন্তু নানা রকম রাজনীতির কারণে, ভারতের রাজনীতি, পাকিস্তানের রাজনীতি, ব্রিটিশ রাজনীতির কারণে সেটা ভেঙে গেছে এবং সেটা এক সমান হয়নি, একরকম হয়নি, প্রত্যাশার মতো হয়নি, এবং না হওয়ার কারণে আজকে বাংলাটা এরকম খণ্ড বিখণ্ড। এটাকে উনি কি বলেছেন ওনার ভাষায়, বরং আমি আপনাদের টুকটাক একটু করে পড়ে শোনাই। এবং সেই স্ট্যাটাসে যে স্ক্রিনশটগুলো এখন তো মানুষের হাতে হাতে ঘুরছে, সেই স্ক্রিনশট আমার কাছে এসেছে, আমি সেখান থেকে কিছু দেখাচ্ছি আপনাদেরকে। উনি যে জায়গাগুলো লিখেছেন সেটা হলো যে বিজয় এসেছে, বিজয় আসছে আমাদের, তবে সামগ্রিক নয় মুক্তি, সামগ্রিক নয়, মুক্তি এখনো বহুত দূর,
মানে উনি বহুত দূরের মুক্তিটার দিকে যেতে চাচ্ছেন। আচ্ছা, উনি কি লিখেছেন শুনেন। হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই অঞ্চলের সভ্যতা ও সংস্কৃতির যে গড়ন তা আদতে উত্তর ভারতের চাইতে আলাদা। মুসলিম হিন্দু নির্বিশেষে যে সে সভ্যতা ও সংস্কৃতির পূর্ণ বিকাশ ও হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুঁতে পারবো না। তার মানে হলো যে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত যে জনপদটা আছে এই জনপদটাকে পুনরুদ্ধার করতে হবে, করে একটা দেশ বানাতে হবে। এর সঙ্গে উনি সেই মানে কল্পিত যে একটা ম্যাপ ওটা উনি দিয়েছেন, ওটা ওনার ম্যাপ না, এটা পাকিস্তান আন্দোলনের সময় যখন পাকিস্তান আন্দোলন হচ্ছিল, পাকিস্তান ভারত যখন আন্দোলন 47-এর ঘটনা 1947-এর দিকে, তখন কিন্তু এই ম্যাপটা আমাদের এই দেশে অনেকে দিয়েছে। মৌলানা ভাসানী, যোগেন মন্ডল, আবুল হাসিম, সোহরাওয়ার্দী এবং বঙ্গবন্ধু শেখ মুজিব, তাজউদ্দিন এরাও এর সঙ্গে ছিল। তারা এই মানে এইভাবে এই ম্যাপটা বিতরণ করছে সবার মাধ্যমে যে এটাই হবে বাংলাদেশের চেহারা। এবং সেই চেহারার মধ্যে কি আছে আমি আপনাদের ম্যাপটা দেখাচ্ছি, আপনারা ম্যাপটা দেখুন। সেই চেহারার মধ্যে আমাদের আজকে বাংলাদেশ আছে, ওদিক দিয়ে মুর্শিদাবাদ, অত কলিকাতা, এইগুলি জলপাইগুড়ি এগুলো আছে। এবং ইন্ডিয়ার যে 7 সিস্টার বলতে যেটাকে বোঝানো হয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, হ্যাঁ, এই পুরো এলাকাটা, মণিপুর, এই পুরো এলাকাটা এর সঙ্গে যুক্ত হয়ে পুরো একটা ম্যাপ। এখন এই ম্যাপ কিন্তু কেবল কল্পনায়, মানে এই ম্যাপের রাজনৈতিক এই চেহারা কখনোই ছিল না। এখন মাহফুজ আলম বলছেন যে এই ম্যাপটা আগে একবার দেওয়া হয়েছিল, সোহরাওয়ার্দী সাহেবরা দিয়েছিলেন, ভাসানী ছিলেন, ওনারা দিয়েছিলেন। সেই ম্যাপটা বলছেন যে এটা যতদিন পর্যন্ত অর্জিত না হবে ততদিন পর্যন্ত নাকি পুরোপুরি মুক্তি আসবে না। তো এই ধরনের কথা আমরা আগেও শুনেছি, আরও অনেকে এই ধরনের কথা বলেছেন, অনেক ভারতীয় অনেক নেতা, অনেকে মানে অখণ্ড বঙ্গের কল্পনা করেছেন। কিন্তু সেটা কিন্তু আমাদের বাংলাদেশ কিংবা ইন্ডিয়া কারোর মধ্যে কিন্তু সেটা গৃহীত হয়নি। কেউ সেটাকে কিন্তু বাস্তবে রূপ দেওয়ার কথা ভাবেও নি এবং সেটা যথাযথ বলে বলেও নি। কারণ বললে পরে কি হয়, রাষ্ট্রীয় যে সার্বভৌমত্ব সেখানে কিন্তু নানা ধরনের প্রশ্ন আসে। কাজেই সেটা আপনারা কতটা শোভন অথবা এই ধরনের একটা গুরুত্বপূর্ণ পদে থেকে সেটা নিয়ে কিন্তু আলোচনা আছে। আমি আরও এই ওনার স্ট্যাটাস থেকে আরও একটু পড়ি। উনি বলেছেন, এ রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা ও ভারতের আধিপত্য মুক্ত রাখতে 75 আর 24 ঘটাতে হয়েছে। 2 ঘটনার ব্যবধান 50 বছর, কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি। আমরা ভূগোল ও বন্দোবস্তে আটকা পড়ে গিয়েছি। এবং উনি আরেক জায়গায় লিখেছেন শেষ দিকে এসে নিয়ে যে মনে রাখতে হবে দক্ষিণ এশিয়ায় আশরাফ মুসলিমদের ভূমি পাকিস্তান, ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের ভূমি ভারত, আর হিন্দু মুসলিম দলিত নির্বিশেষে নিপীড়িত মজলুম মানুষের ভূমি বাংলাদেশ। তাই বাংলাদেশকে এই খাঁচা থেকে বেরোতেই হবে। দক্ষিণ এশিয়া নয়, পুরো গ্লোবাল সাউথ বাংলাদেশের নেতৃত্ব অনুসরণ করবে। এই হলো ওনার কল্পনা এবং ওনার চিন্তা। এবং শেষে উনি যেভাবে শেষ করেছেন সেটা হলো 24 কেবল শুরু, শেষ বিন্দু নয়। এই অভ্যুত্থানের নেতৃত্ব জানেন তাদের লড়াই অসমাপ্ত। এই লড়াই শেষ করতে তারা এখনো জীবন দিতে প্রস্তুত, যাবেও হয়তো তাদের জীবন। উনি বলতে চাচ্ছেন যারা ওনারা নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্ব যারা আছেন তারা জানেন যে আন্দোলনের শুরু মাত্র এটা শেষ হইতে আরো অনেক দূর যেতে হবে। মানে ওই অখণ্ড বঙ্গ তৈরি করতে অনেক প্রাণ যাবে, ওইদিকে যেতে হবে। এই ধরনের কথা দেখেন, আমি আগেও বললাম যেগুলো অনেকে করতে পারে, অনেকে বলতে পারে, চিন্তা করতে পারে, আলোচনা করতে পারে, পড়ার টেবিলে, আলোচনার টেবিলে করতে পারে, লিখতেও পারে, কেউ সমস্যা নাই। কিন্তু সেটা রাষ্ট্রীয়ভাবে এই আলোচনাকে এন্ডোর্স করা, রাষ্ট্রীয়ভাবে এই আলোচনাকে সমর্থন দেওয়া, এটা কি সম্ভব? এটাই সম্ভব নয়, কেউ করবেন। তাহলে আপনি যখন করবেন, আপনি যেটাকে নিয়ে আপনার অংশ হিসেবে বিবেচনা করবেন সেটা তো আরেকটা রাষ্ট্র, সেটা একটা ভিন্ন রাষ্ট্র, এটা তো আপনি করতে পারেন না। এমনকি আপনি যখন সরকারে থাকেন, আপনি যখন সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে থাকেন, তখন তো আপনি আরো পারেন না। এটা তো হয় না জানা মাহফুজ আলম, আপনার মাথায় কি এতটুকু সেন্স কাজ করে না? আপনাকে অনেকে সক্রেটিস থেকে বলে শুনেছি আমি। আপনি ওই যে সক্রেটিস কি এই ধরনের এলোমেলো কথা বলে? যেহেতু আপনার নাম হয়ে গেছে সক্রেটিস, থাকেন না ভাবি, কথাবার্তা একটু কম বলেন, কি কাজ করেন না করেন সেগুলো তো দেখতেছি, একটু কথাটা কম বলেন, মুখটাকে একটু লাগাম দেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেখতে পারলেন, আপনারা ব্যক্তিগত ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করবেন, আপনারা কি বলতে চান। মাহফুজ আলমের এই উদ্ভট কর্মকাণ্ডের জন্য কঠিন খেসারত দিতে হতে পারে বাংলাদেশকে। ভারতকে রীতিমতো সুযোগ করে দিয়েছে মাহফুজ আলম তার এই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডল, কী বলবো, জেনে না বুঝে হয়তো স্ট্যাটাস দিয়েছে, বুঝতেও পারিনি এই স্ট্যাটাসের কারণে এত কিছু ঘটে যাবে। যখন বুঝতে পেরেছে আসলেই এই পোস্টটা করা তার উচিত হয়নি,
তখনই কিন্তু তিনি এই ফেসবুক স্ট্যাটাস, ফেসবুক এই পোস্টটি তিনি ডিলিট করে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, তিনি ডিলিট করে দিলেও ইতিমধ্যে ফেসবুক স্ট্যাটাসটি ব্যাপক পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছিল। প্রিয় দর্শক, আপনারা জানাবেন আপনাদের মতামত, অপিনিয়ন কি বলতে চান মাহফুজ আলমের এই ফেসবুক স্ট্যাটাস, ফেসবুক পোস্ট নিয়ে। আজকের মতো বিদায় নিতে চাই আপনাদের কাছ থেকে। দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, এখানেই বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।